বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ বলতে শুরুতে যে দেশটির নাম চলে আসে সেটি হচ্ছে আমেরিকা বা যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমন্বিতি সব ক্ষেত্রে সেই দেশটির প্রভাব সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্র কি শুরু থেকেই এত আগ্রাসী ও প্রভাবশালী ছিল? কিভাবে আজকের এই শক্তিধর দেশ হয়ে উঠল? কিভাবে এই শক্তি ধরে রেখেছে? কিভাবে সারা পৃথিবীকে নিজেদের দাসে পরিণত করেছে? কিভাবে দাসে পরিণত করার সেই কৃতিত্ব অর্জন করেছে? আজকে আলোচনা করব মার্কিন সাম্রাজ্যের আধিপত্যের সূচনা বা যুক্তরাষ্ট্রের শক্তিধর দেশ হয়ে ওঠাকে নিয়ে। যুগের পর যুগ বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আজকের এই শক্তিধর দেশটি কি কখনো কারো অধীনে ছিল? হ্যাঁ, যুক্তরাষ্ট্র একসময় উপনিবেশিক শাসনের অধীনে ছিল। ইতিহাসবিদদের মধ্যে আজকে আমেরিকা বলতে যুক্তরাষ্ট্রকে বোঝানো হয়, তবে 240 বছর আগে আমেরিকা বলতে পুরো দক্ষিণ ও উত্তর আমেরিকাকে বোঝানো হতো। ইতিহাস বলে ইউরোপ প্রথম আমেরিকার সন্ধান পায় 1493 সালে। সে সময়ে আমেরিকার নাম দেওয়া হয় নিউ ওয়ার্ল্ড, অর্থাৎ নতুন ওয়ার্ল্ড। 1578 সালে ইংরেজরাই প্রথম অভিযান শুরু করে। 1600 শতকের শুরুর দিকে পুরো আমেরিকার শাসন চলে যায় ব্রিটিশ উপনিবেশিকের অধীনে। দীর্ঘ 175 বছর শাসনের পর 1775 সালে এপ্রিলে শুরু হয় আমেরিকার বিপ্লব বা স্বাধীনতা যুদ্ধ। 1776 সালে 4 জুলাই আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে। 1776 সালে জর্জ ওয়াশিংটন বিশাল বাহিনী নিয়ে ব্রিটিশ বিরোধী যুদ্ধ শুরু করে। সেই বিপ্লব চলে 1783 সাল পর্যন্ত। পরে ফরাসি বাহিনী ও জর্জ ওয়াশিংটনের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে ব্রিটিশ সেনা কর্মকর্তা জর্জ কর্নওয়ালিস। 1783 সালে 3 সেপ্টেম্বর প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটিশরা আমেরিকার সার্বভৌমত্ব এবং সীমানা স্বীকার করে নেয়। সৃষ্টি হয় আজকের যুক্তরাষ্ট্রের। ব্রিটিশের কাছ থেকে সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার পরই কিন্তু যুক্তরাষ্ট্র পরাশক্তি হয়ে ওঠেনি। স্বাধীনতার 70 বছর পর্যন্ত যুক্তরাষ্ট্র শক্তিধর দেশের তালিকায় পড়ত না। এই সময় কেবল নিজেদের সাম্রাজ্য বড় করেছে দেশটি। প্রথম দিকে টেক্সাস দখল করার পর ধীরে ধীরে আমেরিকা স্বপ্ন দেখতে শুরু করে আমেরিকা মহাদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়ে দিবে, নিজেদের রাজত্ব বিস্তার করবে। এবং শুরুটা হয়েছিল কিউবা দখলের মাধ্যমে। তখন কিউবা শাসন করে যাচ্ছিল স্প্যানিশরা। 1898 সালের দিকে এসে স্প্যানিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ চলে যায় যুক্তরাষ্ট্রের কাছে। অনেক বিশেষজ্ঞরা মনে করেন মার্কিন সাম্রাজ্যবাদীর সূচনাই হয় স্প্যানিশ আমেরিকার যুদ্ধের মাধ্যমে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের মাধ্যমে পাল্টে যায় আমেরিকার পররাষ্ট্রনীতি। ক্রমবর্ধমান অর্থনীতির জন্য বাইরের দেশগুলোতে চোখ পড়ে যুক্তরাষ্ট্রের। সাম্রাজ্য বাড়ানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে একটি বড় শক্তিধর দেশে পরিণত হতে থাকে দেশটি। বিশ্বের রাজনীতি মঞ্চে নিজেদের সরলতা উপস্থিতি জানান দেয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র অর্থনীতি, সামাজিক, প্রযুক্তিক দিক থেকে আরও অনেক প্রভাবশালী হয়ে ওঠে। কেননা যুক্তরাষ্ট্রেই একমাত্র প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে। অথচ এই যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল। যুদ্ধের এক পর্যায়ে জাপান ও জার্মানির বিরুদ্ধে দুর্বল হয়ে পড়েছিল সোভিয়েত ইউনিয়ন। তাই জয়লাভের আশায় যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় এই শক্তিধর দেশটি। ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটিশকে বিপুল পরিমাণ যুদ্ধের সমরাস্ত্র সহায়তা দেয়। এভাবে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সরাসরি জড়িয়ে পড়ে। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের এই বন্ধুত্ব কিভাবে তাহলে শত্রুতে মোড় নিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সোভিয়েত ইউনিয়ন। তারপর সামরিক, মহাকাশ, বিজ্ঞান, প্রযুক্তি বিভিন্ন প্রতিযোগিতায় সোভিয়েত ইউনিয়ন পশ্চিমাদের সঙ্গে সমান তালেই চলছিল, যা বলা যায় কিছু ক্ষেত্রে এগিয়েও ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম বা পশ্চিমাদের ক্যাপিটালিজম মতবাদ নিয়ে দুই পরাশক্তির মধ্যে শুরু হয় স্নায়ুযুদ্ধ। সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশাল অর্থনীতির সঙ্গে অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়। সোভিয়েত ইউনিয়নের উপরে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে পশ্চিমারা। ফলে তেল, গ্যাস রপ্তানি নির্ভর সোভিয়েত অর্থনীতি পঙ্গু হতে থাকে। 1980 দশকের শেষের দিকে এসে দুর্বল হয়ে পড়ে এক সময়ের পরাশক্তি। প্রায় 4 দশক ধরে চলা স্নায়ুযুদ্ধের অবসান হয় 1991 সালে। সোভিয়েত ইউনিয়নের চূড়ান্ত পতন ঘটে। এরপর যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো সমশক্তি উঠে দাঁড়াতে পারে নাই। এর ফল হিসেবে আমেরিকা হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ। সোভিয়েতের পতনের পরে বিশ্বের রাজনীতিতে অমর পরিবর্তন শুরু হয়। পরাশক্তির তকমা যায় যুক্তরাষ্ট্রের কাছে। বাইপোলার বিশ্ব পরিণত হয় ইউনিপোলার বিশ্বে, যেখানে শক্তিধর দেশ হিসেবে আবির্ভূত হয় যুক্তরাষ্ট্রের।
1945 সাল থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা উন্নত হয় বলে গবেষণায় দেখা যায়। সমরাস্ত্রের শ্রেষ্ঠত্ব মিত্র দেশগুলোর পাশাপাশি তৃতীয় দেশগুলোর নিয়ন্ত্রণ সুযোগ নেই যুক্তরাষ্ট্র, আর এটি করা হয় ন্যাটোর মতো সামরিক জোট ব্যবহার করে। পাশাপাশি সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক সরকারগুলোকে উৎখাত করে সেখানে তৎপর সামরিক গোষ্ঠীর সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে। সমাজে কথিত গণতন্ত্রের রক্ষার নামে বিভিন্ন দেশে অভ্যুত্থান ঘটায় যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে লাতিন আমেরিকার কথা বলাই যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লাতিন আমেরিকায় সমাজতান্ত্রিক আন্দোলন ছড়িয়ে পড়ে, যা রীতিমতোই মার্কিন প্রশাসনের জন্য হুমকি হিসেবে দাঁড়ায়। গণতন্ত্র রক্ষার অজুহাতে পানামা, বলিভিয়া, ভেনেজুয়েলা, নিকারাগুয়া সহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশই হস্তক্ষেপ শুরু করে দেশটি। 50 দশক থেকেই সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে প্রভাব বিস্তার করে চলছে যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার অনেক দেশেই মার্কিন সেনা উপস্থিতি রয়েছে। এই অঞ্চলের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টি বুঝতে হলে মন্ডো ডক্ট্রিনের কথা না বললেই নয়। 1823 সালের 2 ডিসেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মন্ডো কংগ্রেসে এ তথ্য উপস্থাপন করেন। তথ্য অনুযায়ী উত্তর ও দক্ষিণ আমেরিকার সব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের স্বার্থ বালাই অন্তর্গত থাকবে। দেশগুলোর উপর অন্য কোনো দেশ হস্তক্ষেপ করলে তাদের প্রতিহত করার আইনগত অধিকার থাকবে যুক্তরাষ্ট্রের। এই তত্ত্ব প্রয়োগ করে 1898 সাল থেকে 1994 সাল পর্যন্ত মার্কিন প্রশাসনের অন্তর্গত 41 বার লাতিন আমেরিকাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হস্তক্ষেপ চালায় যুক্তরাষ্ট্র। শুধু লাতিন আমেরিকায় নয়, পূর্ব ও মধ্য এশিয়ার বিভিন্ন প্রান্তে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের শুরু হয় নজরদারি। যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা সাম্রাজ্যের সবচেয়ে বেশি মাইল ফলক ছিল ব্রিটিশ হুড এগ্রিমেন্ট। সে সময় সারা পৃথিবীর 29টি শক্তিধর দেশের 730 জনকে সাথে নিয়ে ব্রিটিশ হুড এগ্রিমেন্টে সাইন করানো হয়। ব্রিটিশ হুড এগ্রিমেন্টে মূলত গোল্ডের পরিবর্তে ডলারকে প্রতিষ্ঠা করানো হয়েছিল। তার ফলস্বরূপ ইন্টারন্যাশনাল মঞ্জুরি ফান্ড বা IMF প্রতিষ্ঠিত হয়। একই সময় 1946 সালে প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ব্যাংক। 1945 সালে অক্টোবরে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড নেশন। 1949 সালে অক্টোবরে এসে প্রতিষ্ঠিত হয় ন্যাটো। সিস্টেমেটিক্যালি সংস্থা তৈরির মাধ্যমে সদ্য স্বাধীন দেশগুলোকে উন্নয়ন ঘটানোর কথা বলে দেশগুলোকে নিজেদের কবজায় নিয়ে নেয়। আজকের দিনে আমেরিকার সমর্থন ছাড়া ইউনাইটেড নেশনে একটা রেজুলেশন পাস করা অলমোস্ট ইম্পসিবল। একই সময় নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন বা ন্যাটো নিরাপত্তার সাথে প্রতিষ্ঠিত হলেও এটি আগ্রাসী একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ করে সেই জাতিকে ধ্বংস করার রেকর্ডও রয়েছে তাদের। যে ন্যাটো লাস্ট ভিকটিম হচ্ছে ইউক্রেন। আধিপত্য প্রতিষ্ঠার যুক্তরাষ্ট্রের অন্যতম হাতিয়ার হলো সামরিক শক্তি। আর একটি সামরিক অর্থনীতি বা দেশটির অর্থনীতি চাঙ্গা রাখার বা রাখতে প্রধান কৌশল হচ্ছে যুদ্ধ। যুদ্ধ মানে বাণিজ্য। সংঘাত দিয়ে রেখে বা ভয় দেখিয়ে যে কোনো দেশের আবাদ, বিনিয়োগ বা মুনাফা লাভের সুযোগ রয়েছে। যুদ্ধের মাধ্যমে দেশকে দখল করে সেখানকার সম্পদের উপর আধিপত্য বিস্তার করা যায়। যুদ্ধ মানে বিপুল অস্ত্রের চাহিদা আর বিক্রি বাড়ায় মার্কিনীদের। আর মার্কিন অর্থনীতির সংজ্ঞাই হচ্ছে এই অস্ত্রের ব্যবসা। যুক্তরাষ্ট্র বিভিন্ন অজুহাতে যে কোনো দেশের যুদ্ধ খেলা লাগিয়ে রাখে। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের সন্ত্রাসী হামলায় অজুহাতে আফগানিস্তান তালেবান সরকারকে উৎখাতের ঘটনা কিংবা গণবিধ্বংসী মজবুত সাদ্দাম সরকারকে উৎখাতের ঘটনা তারই একটা বড় উদাহরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। এই সময় যুদ্ধের সরঞ্জাম তৈরি ও অস্ত্র সরবরাহ করে দেশটি রীতিমতোই ফুলে ফেঁপে উঠেছিল। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের 3 ভাগের 1 ভাগ অস্ত্র বিক্রি করে যুক্তরাষ্ট্র। আর যুদ্ধ যদি হয় তেল সমৃদ্ধ দেশে, তাহলে তো কোনো কথাই নেই। মধ্যপ্রাচ্য থেকে কম দামে তেল কিনে মজবুত করতেছে যুক্তরাষ্ট্র। নিজেদের জ্বালানি নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে বসিয়েছে নিজেদের অসংখ্য ঘাঁটি। মার্কিন অধ্যাপক ডেভিড বাইনের বেজ নেশন বইতে বলে, নিজেদের ভূখণ্ডের বাইরে পৃথিবীর অন্তত 80টি দেশে রয়েছে নৌসেনা, বিমান বাহিনী মিলে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় 750-রও বেশি সামরিক ঘাঁটি। ধারণা করা হয় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি সবচেয়ে বেশি। 3টি কারণে সামরিক ঘাঁটি তৈরি করা হয়। প্রথমত, মধ্যপ্রাচ্যের তেল সম্পদ সরবরাহ নিশ্চিতকরণ। ইসরায়েলের নিশ্চিতের পাশাপাশি এই অঞ্চলে মার্কিন স্বার্থবিরোধী হুমকি মোকাবিলা করা। তেলের স্বার্থে মধ্য এশিয়ার আধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্র।
একসময় এসে ব্রিটিশ হুড এগ্রিমেন্ট অনুযায়ী গোল্ডের ব্যাকআপ হিসাবে যে ডলারকে ব্যবহার করা হতো সেটা বাতিল করে ডলারের মান অনুযায়ী ডলারকে ব্যবহার করা শুরু করে, যাতে গ্লোবাল কারেন্সি হিসেবে ডলার আরও বেশি পাওয়ারফুল হয়ে ওঠে। ওই সময় সারা পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি তেল রপ্তানিকারক দেশ হিসেবে হয়ে ওঠে সৌদি আরব। সেই সৌদি আরবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় ইতালি বিমান হামলায় বেশ কিছু তেলক্ষেত্র নষ্ট করে দেয়। সৌদি আরবের তেলক্ষেত্রগুলোর রক্ষণাবেক্ষণ এবং তেল বিক্রির ক্ষেত্রে সৌদি আরবের প্রয়োজন ছিল নিরাপত্তা, আর আমেরিকার আধিপত্য ছিল ডলার বিস্তার ঘটানো। সে সময় আমেরিকার প্রেসিডেন্ট ও সৌদি আরবের ফাহাদ বিন আব্দুল আজিজ একটা এগ্রিমেন্টে সাইন করে। সে এগ্রিমেন্টের মূল সত্য ছিল সৌদি আরব তেল বিক্রি করবে ডলার বিনিময়ের মাধ্যমে, তার বিনিময়ে সব ধরনের সামরিক নিরাপত্তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। আর এই চুক্তিকে বলা হয় পেট্রোডলার এগ্রিমেন্ট। পেট্রোডলার এগ্রিমেন্টের ফলে সারা পৃথিবী জুড়ে মানুষ ডলার ব্যবহার করতে বাধ্য হয়। ডলারের চাহিদা যত বেড়েছে তত বেশি ক্ষমতা পেয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্রের পাশাপাশি মিডিয়া বাণিজ্যেরও অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের দিকে। এটি মার্কিন আধিপত্যের আরেকটি কৌশলও বলা যায়। বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছরে প্রযুক্তি খাত ক্রমবর্ধমান খাত হিসাবে ধরা হয়। তথ্য ও অস্ত্রের আবির্ভাব ঘটে যুক্তরাষ্ট্রের, যেমন উত্তেজনা আছে বিস্ময়কর মানবিক আবেদনও। যুদ্ধ সংক্রান্ত কোনো অনুষ্ঠান এবং কি যুদ্ধের স্লোগানও বিক্রি করা হয় বিভিন্ন বিজ্ঞাপনদাতার কাছে। বিভিন্ন তথ্য উপাত্ত থেকে জানা যায় ইরাক যুদ্ধের সময় বার্তা সংস্থা রয়টার্স প্রায় 20 মিলিয়ন পাউন্ড মুনাফা লাভ করে। ইরাক যুদ্ধের খবর দেখানো হয় খেলাধুলা বা বিনোদনের মতোই। যুদ্ধক্ষেত্রে অনুদান, অসহায় মানুষকে সহায়তা, এটাও ছিল তাদের একটা ব্যবসা। টেলিভিশনে প্রকাশ হয়, বিশ্ববাসীর কাছে তারা বিশ্বাসী হয়ে ওঠে। বিশ্ব এখন বহুমুখী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য দেশের আবির্ভাব ঘটেছে, চীন, রাশিয়া, ইরাকেরও। বিশ্বব্যাপী মার্কিন আধিপত্য কমতে শুরু করেছে বলে অনেকে মনে করে। আগামীতে যুক্তরাষ্ট্রের নজরদারি বেশি দিন টিকবে না বলে মনে করে অনেকেই। আজকে এখানেই শেষ করছি, নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে। বাই বাই।